নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। রাজশেখর বসু, যাকে আমরা চিনি পরশুরাম নামে, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সেই বিখ্যাত পরশুরামের একটি বিখ্যাত গল্প পরশ পাথর। গল্পটি শুনতে আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আজকের গল্প, পরশুরামের লেখা পরশ পাথর। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো, আরো পাওয়া যায় কিনা, এসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি। একটা নতুন রকম পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পেতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিল। গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পেতলের চাবিটা করিয়েছেন। এতদিন পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘন্টাখানেক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বালালেন। প্রথমেই পাথরটি নজরে পড়ল। বেশ গোলগাল, চকচকে নুড়ি। কাল সকালে তার ছোট খোকাকে দেবেন, সে গুলি খেলবে। পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ প্রভৃতি নানান জিনিস আছে। কিন্তু কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন, হলদে আরো প্রায় ডবল হয়ে গেল। পরেশবাবু কাপা গলায় তার চাকরকে ডেকে বললেন, হরিয়া, ও ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয় তো। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলস সোনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটাও বন্ধ হলো, কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে। তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন, জয় মা কালী, এত দয়া কেন মা? হরি, তুমিই সত্য, তুমিই সত্য। এ কি লীলা খেলছো বাবা? স্বপ্ন দেখছি না তো? পরেশবাবু তার বাঁ হাতে একটি প্রচন্ড চিমটি কাটলেন, তবু ঘুম ভাঙল না। অতএব স্বপ্ন নয়। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। শকুন্তলার মতন তিনি বুকে হাত দিয়ে বললেন, হৃদয় শান্ত হও। এখনো যদি ফেল করো তবে এই দেবতার দান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কি? পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন শুনে আহ্লাদে এমন লাভ মেরেছিলেন যে কড়ি কাঠে লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা 2 হাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাভ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়। কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না।
এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন। কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং 33 কোটি দেবতার দিব্যি দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন। শোবার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন। কড়িটা সোনা হওয়ার ফলে নরম হলো, ছাদ বসে গেল। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এসব জিনিস গিলটি করা কেন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, যাও যাও, বিরক্ত করো না। আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করলেন যে তার মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন। কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কিছুই অভাব হলো না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, কত দর? লোহার মালিক অতি নির্লোভ বললে, জঞ্জাল তুলে নিয়ে যান বাবু, গাড়ি ভাড়াটা দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মন উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন মূর্খ দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটক পাহারা দেয়। বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসসি পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। সে পরেশবাবুর কারখানায় বাস করতে লাগলো। প্রিয়তোষ প্রাতকৃত্য স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুমোয়, 8 ঘন্টা কারখানার কাজ করে, আর বাকি 8 ঘন্টা সে কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায়। অতি ভালো ছেলে, কারোর সঙ্গে মেশে না, রবিবারে গির্জাতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহল নেই, কখনো জানতে চায় না এত সোনা আসে কোত্থেকে। পরেশবাবু মনে করেন তিনি শুধু পরশ পাথর নয়, এছাড়াও আরেকটি রত্ন পেয়েছেন, এই প্রিয়তোষ ছোকরা। সে বৈদ্যুতিক হাপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায়। পরেশবাবু তা এক মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন এবং ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণী এখন ঐশ্বর্যের সীমা নেই। গহনা পরে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে, সোনার উপর ঘৃণা ধরে গেছে। তিনি শুধু 2 হাতে শাখা পলা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পেছনে লাগলো। তারা সহজেই বশে এলো, কারণ রামরাজ্যের রীতিনীতি তাদের এখনো রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলো। যদি তারা 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসেই বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন, কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকম একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন, যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয়। মুশকিল এই যে পরেশবাবুর চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয়। নিতান্ত পিড়াপিড়ি করলে বলে
আমি শুধু সোনা গলাই, কোত্থেকে আসে তা জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব বলে মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবুর ডেঞ্জারাস পারসন, কিন্তু কিছুই করতে পারলেন না। কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেপ্তার এবং কারখানা ক্রোক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাবও উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকেরা আপত্তির জন্য তা হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতেরা পরেশবাবুর উপর কড়া সুনজর রাখেন, তাকে বারবার ডিনারে নিমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে ইয়েস নো বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না, শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন, খবরদার কারো কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয় বন্ধু আর খোসামুদ্দের দল ক্রমশই বাড়ছে। পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল কিংকর্তব্য বিমুখ হয়ে চুপ করে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি। তার গৃহিণীও সেকালে নারী, তাই টাকা ওড়াবার কায়দা জানেন না। তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 3-4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভও করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণ বর্ণনা করে লিখছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে আমার আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতির হিন্দু, আমাকে সুন্থি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এইরকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছেন। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন, সে প্রত্যহ চিঠি তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞার জবাব লেখে। গিরিবালা রাগের বশে অনেক কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যা কর্ম শুধু একটি কথা লেখে, ড্যাম, অর্থাৎ দুর্মুখ পড়ি। গলায় দেবার দড়ি জোটে না তোর। ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখেছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন, তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা আর শান্তি, এই 3টি বিষয়ের জন্য নোবেল প্রাইজ পান। এই চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দর ক্রমশই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছে। আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতে পারছে না। মারুতি স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়াইগন্ডায় শোধ করতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি, যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো, তবে তারা তপস্যা করে ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুর জব্দ করে দিতেন, কিন্তু এখন তা হবার জো নেই। কোন পণ্ডিত বলেছেন, প্ল্যাটিনাম আর রূপা চালাও, কিন্তু পণ্ডিত বলেছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে। রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথার লেনদেন হোক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না। তিনি খেপে গিয়ে বলেছেন, আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না। ইউনিয়ন ওর কাছে নালিশ করে সময় নষ্ট করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক। আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক। আইল অফ আইটের ওকে নজরবন্দি করে রাখা হোক।
সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পিয়ার সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি। আমরাই তার বিলি করব। বার্নার্ড শ বলেছেন সোনা আর একটা অকেজ ধাতু, তাতে নাঙল, কাস্তে, কুড়ুল, এমনকি ইঞ্জিন কিছুই তৈরি হয় না। পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত তৈরি করা যায়। সোনার খুর পেলেই আমি দাড়ি কামাবো। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি। আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা, এখানে সাদাই কালোই বিভেদ নেই। আপনাকে মাথার মণি করে রাখবো। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাপ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা তৈরি করতে জানেন, কিন্তু তার সৎ ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনীতিতে উচ্চাশা থাকে, তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 একর জমির ওপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়াতে থাকবেন, একটা আস্ত নগর আপনাকে দেব। চমৎকার দেশ। আপনাদের শাস্ত্রে যার নাম উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দাম খুব কমিয়েছেন, এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে সোনার প্রতি বছর আন্দাজ 20,000 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বছরে লাখ মণ ছড়াচ্ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধপাতে গেছে। সব দেশেই ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতু মুদ্রা কোলানকুচি সমান হয়েছে। মজুরি আর মাইনে বহু গুণ বাড়িয়ে লোকের দুর্দশা ঘুরছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী হয়েছে। মৃত্যুবরণ করে পরেশবাবুর ফাটকের সামনে শুয়ে পড়েছে। মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। পরেশবাবুও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন। কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতে নাই পারি, তবে ধন দৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদায় করো, সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো। পরেশবাবু মনস্থির করে ফেললেন। সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এটাকে আজ ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পারো তো করো। প্রিয়তোষ বললে, রাইট। বিকেল বেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে, জলদি আসুন হুজুর, বিশ্বাস সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে। পরেশবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? প্রিয়তোষ উত্তর দিলেন, এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু বললেন, প্রিয় হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানা আপত্তি। তোমার চাল চুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার উপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতে বয়সে 1 বছর ছোট। বললেন, বিয়ে হতেই পারে না। আর একটি খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়ে, সুন্দর চেহারা, কোকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়। বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টর, নাকি কোটি কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র। ডায়েটিশিয়ানে একসঙ্গে পড়েছি। আমার কাছে দাঁড়াতে পারে না, তা হোক। অমন মেয়ে বাজারে তুমি একটি পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই শেষ আমার প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি, আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে। হিন্দোলা নিজেই সরে পড়েছে, এ তো অতি সুখবর। এতে এত দুঃখ কিসের? তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না,
না হয় গির্জায় দুটো মোমবাতি জ্বেলে দিও। নাও এখন ওঠো, চোখ মুছে মুখে জল দাও, আর চা আর খান কতক লুচি খাবে এসো। হ্যাঁ, ভালো কথা, পাথরটার কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ করুণ স্বরে বললে, গিলে ফেলেছি স্যার, এ প্রাণ আর রাখবো না। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। ও, এতদিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ? পরেশ বাবু আশ্চর্য হয়ে বললেন, পাথরটা গিললে কেন, বিষ নাকি? প্রিয়তোষ বললে, কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। যদি বিষ না হয়, যদি আজ রাত্রের মধ্যে না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সাইনাইড খাবো, আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গে কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। পরেশবাবু বললেন, আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, ওসব বদ খেয়াল ছাড়ো। আমি চেষ্টা করব যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু, ঘুঘু লোক। তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব, তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে। কিন্তু তুমি যে খ্রিস্টান। হিন্দু হব স্যার। একেই বলে প্রেম। ওঠো, এখন ওঠো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিন এক্সরে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস দেখা যায় না, কালই আমি লানসেটে রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটা সেমিকোলন বেরিয়েছে, তার মধ্যে পাথরটা আটকে আছে, হয়তো আপনিই নেমে যাবে। এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। যদি খারাপ লক্ষণ দেখা দেয়, তবে পেট চিরে বার করে দেব। পরেশবাবু চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওরে দোলা, প্রিয় তো সিন্ধু হতে রাজি হয়েছে, তাকে বিয়ে কর, আর দেরি নয়। ওই শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে। হিন্দোলা আকাশ থেকে পড়ে বললে, কি বলছো বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হিরের আংটি দিয়েছে, বেচারা কি মনে করবে? তুমি তাকে কথাও দিয়েছো, আমিও দিয়েছি, তার খেলাপ হতে পারে না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ, কিসে আর কিসে? জগাই বাবু বললেন, যা যা, তুই তো সব বুঝিস। প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে, তার পেটে সোনার খনি, যবে হোক একদিন বেরুবেই, তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু সেটা আর নেবেন না, প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন, ফেরত দে ওই হীরের আংটি। অমন 1000টা আংটি প্রিয়তোষ তোকে কিনে দিতে পারবে। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে ওই গুজে ঘোষ আর ওই তার কন্ট্রাক্টরি বাপ। আর কথাটি নয়, প্রিয়তোষকে বিয়ে কর। অশ্রু গদগদ কণ্ঠে ফুপিয়ে হিন্দোলা বলে, তাকেই তো ভালোবাসতুম, কিন্তু বড্ড যে বোকা। জগাই বাবু বললেন, আরে বোকা না হলে কি তোকে আর বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর আছে, সে তো ইচ্ছে করলে পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে। প্রিয়তোষ সেন্দ্রী বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোকা দই বোঁদে খেলো। তারপর শুভ লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না, পাথরটা নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমতে লাগলো। মাসখানেক পরে যেখানে যত সব লোহা, সবই রয়ে গেল। ব্যাখ্যা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনই চাঙ্গা হয়ে ওঠে। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্সরেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবু সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে। হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেছেন, বলছেন প্রিয়তোষটা মিথ্যেবাদী, ঠক জোচ্চোর। ধাপ পায়ে বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথায় ওই খ্রিস্টানটার ময়লা ঘেটেছেন।
কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষের মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবু সে সাইনাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফার্নেস আর পরমহংসদেব খাঁটি কথা বলেছেন। কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, লোহার তুল্য কিছুই নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে, রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতে আছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের লেখা বিখ্যাত গল্প পরশ পাথর। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরো বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।